ছেড়ে দিব, আমি সব ছেড়ে শুধুমাত্র পড়ালেখা করবো। আমাকে আপনি 12 ঘন্টা করে হসপিটালে ডিউটি করতে পারেন, আমি করবো। আমার ফুল ফোকাস আমার পেশেন্টের প্রতি থাকবে। এখন আপনি আমাকে 25,000 টাকা দিচ্ছেন, তাও আমরা হচ্ছে FCPS ট্রেনি, 6 মাস পর পর আমরা ভাতা পাই। 6 মাস পর পর, বাকি এই যে 6 মাস আমরা কিভাবে চলি, কিভাবে চলবো? এখন পর্যন্ত আমার বাসা থেকে বাবার কাছ থেকে আমার টাকা নিতে হচ্ছে। এটা কিরকম একটা ব্যাপার আপনি বলেন? আমি তো অ্যারাউন্ড 30+। সাধারণ মানুষের যে বক্তব্য আছে তারা বলছে যে আমাদের দেশের ডাক্তাররাও রাস্তা অবরোধ আন্দোলন করছে, আবার তারা কিন্তু ভোগান্তির শিকারও হচ্ছে এখন। হ্যাঁ, এটা আসলে এটা দুঃখজনক, এটা আমি স্বীকার করছি, কিন্তু আমাদের আসলে হাত পা বাঁধা। এইসব যৌক্তিক দাবি তো এর আগেও একবার চলে এসেছিল, তখনও কোনো সলিউশন আসে নাই, এখনো কোনো সলিউশন আমরা পাচ্ছি না। আমরা তো এটা তো ঘোষণা অনেক আগে থেকেই দেওয়া হয়েছে, মন্ত্রণালয় থেকে যদি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ডিল করা হতো তাহলে তো আমাদের রাস্তা আনতে হতো না। আমরা তো 12টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, 12টার মধ্যে কোনো ডিসিশন আসে নাই। ইভেন তো এখন 2টা বেজে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো ডিসিশন পাই নাই। এই জন্য আমাদের বাধ্য হয়ে এরকম একটা কিছু করতে হচ্ছে। জানতে চাই যে ডাক্তার হয়ে আপনাদেরকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে বা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে, কেমন লজ্জাজনক। এবং এটা হচ্ছে আমাদের জন্য লজ্জাজনক তো বটে, আমার জাতির জন্য লজ্জাজনক, আমার দেশের জন্য ব্যাপারটা লজ্জা। যেরকম একটা আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে সবাইকে নেমে আসতে হয়েছে রাস্তায়, তাও একটা যৌক্তিক দাবির জন্য, একটা ন্যায় দাবির জন্য। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যেগুলোতে ট্রেনিং চালু আছে সেখানে আমাদের ট্রেনিংটা হয় এবং আমরা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য আমরা প্রস্তুত হই। এই বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য আমাদের এই পথ যথেষ্ট বন্ধু। আমাদের পথ কখনোই সহজ ছিল না। আমাদের ভাতা ছিল 20,000 টাকা। সেই আমাদের দীর্ঘ কর্মঘণ্টা আমাদের কাজ করতে হয় হাসপাতালে। আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, আমাদের চেম্বার করার কোনো সুযোগ নাই। আমরা ইন্টার্নি শেষ করে এসেছি, তারপর পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি। এরপর আমাদের দিন-রাত হাসপাতালে সেবা দিতে হচ্ছে। সেই হাসপাতালে সেবা দেওয়ার পর আমাদের পারিশ্রমিক 20,000 টাকা। সেটা থেকে গত বছর জুন মাসে আমাদের ভাতা বৃদ্ধি হয়েছে 25,000 টাকা। এই আশ্বাস দিয়ে আমাদের ফেরানো হয়েছিল যে তোমরা ফিরে যাও, বিভিন্ন কিস্তিতে তোমাদের ভাতা বৃদ্ধি করা হবে। আজ পর্যন্ত জানুয়ারিতে বৃদ্ধির কথা, জুলাইতে বৃদ্ধির কথা, আগামী জানুয়ারিতে বৃদ্ধির কথা। সেই বৃদ্ধির কথাই আমরা শুনে আসছি। কোনো প্রজ্ঞাপন আমাদের হাতে নাই, না কোনো মৌখিকভাবে কেউ আমাদের বলে দেয়নি, না তো প্রজ্ঞাপন দিয়েছে যে আমাদের 50,000 অথবা নবম গ্রেড সমতুল্য ভাতা আমাদের প্রদান করা হবে। আমাদের এই প্রজ্ঞাপন এখন পর্যন্ত আমাদের হাতে নাই, 50,000 ভাতা আমাদের হাতে নাই। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা শহর বা বিভিন্ন পেরিফেরি শহরগুলোতে টিকে থাকার জন্য যে ন্যূনতম সম্মানীটা দরকার আমরা সেটাই চাচ্ছি। আমি আমার কাজের পারিশ্রমিক চাচ্ছি, যোগ্য সম্মানই চাচ্ছি। দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা কোনোভাবেই কর্মবিরতি, রাজপথ দখলের পথে না, আমরা এর পক্ষে না। আমরা চাই, আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই। তাদের বারবার বিভিন্ন মহলে ধর্ণা দেওয়ার পরও যখন আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তখন আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমাদের দাবি মেনে নেওয়া হোক, রাজপথে আমরা আছি, আমাদের দাবি তাদের দৃষ্টিগোচর হোক। সেই অদৃষ্ট আমলাতন্ত্র কারা, কোন সে আমলাতান্ত্রিক জটিলতা যা আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? আমাদের ভাতা 50,000 দাবি আদায় হয়ে যাক। আমরা এই মুহূর্তে বলে দিই, আমরা এই মুহূর্তে রাস্তা ছেড়ে দেবো। এটা কি 50,000 টাকাতে বাড়ানোর জন্য এই দাবি নিয়ে আমরা রাজপথে আসি গত সরকারের আমলে। আমরা তখন রাজপথে অবস্থান নিই, রাজপথে অবস্থান নেওয়ার পরে আমাদের আসলে তখন আশ্বস্ত করা হয় যে আমাদের প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বেতনটা বাড়ানো হবে। আপাতত 5,000 টাকা, তার মানে হচ্ছে 25,000 টাকা বেতনে আমাদেরকে অবস্থানে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয়। আমরা সবাই চলে যাই। আচ্ছা, আপনি যদি বলেন যে কেন আমরা 50,000 টাকা চাচ্ছি, এটা কি যৌক্তিক কিনা? এটা খুবই যৌক্তিক একটা দাবির কারণ হচ্ছে যে আপনি যদি কেবলমাত্র সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আপনি যদি চিন্তা করেন, প্রতিটা দেশেই পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ডক্টরদের বেতন শুরুই হয় 70,000 টাকা থেকে 90,000 টাকা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তানে যদি যান, সেখানে ন্যূনতম বেতন হচ্ছে 50,000 টাকা। এখন সাধারণ জনগণের মতো আপনি যদি আমাদের কথা বলেন, আমাদের মতো এখানে ফ্যামিলি আছে, আমাদের বাবা মা ভাই বোন আছে। আমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসি, আমরা MBBS BDS কমপ্লিট করে আসি, এরপর একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদেরকে 5 বছর কোর্স করে নিয়ে তারপর আমরা হচ্ছে বিশেষভাবে ডাক্তার হই। সবারই বয়স 30 থেকে 40-এর কোথায়। এই বয়সে এসে আসলে একজন চিকিৎসকের পক্ষে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাজারে 25,000 টাকা বেতন দিয়ে জানা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। তো যার কারণে আসলে যদি বলেন যে আমাদের দাবিটা লজিক্যাল কেন, অবশ্যই এটা একটা যৌক্তিক দাবি। এই দাবি নিয়ে আমরা গত বছর দিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়নি, আমরা কর্মস্থলে ফেরত গিয়েছি। সরকার চেঞ্জ হলো, অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলেন, আমরা গত 4 মাস ধরে
মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের বিভিন্ন টিভিতে ফাইনালি এই টিভিতে ফাইল যাচ্ছে। প্রতিবারই আশ্বস্ত করা হয় যে তো খুব শীঘ্রই হবে। 4 ডিসেম্বর আমরা বসান মিছিল করে নিয়ে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিই যে আমাদের 48 ঘন্টার ভিতরে একদম সুনির্দিষ্টভাবে বলতে হবে যে প্রজ্ঞাপন কবে থেকে দেওয়া হবে। যদি প্রজ্ঞাপন দেওয়া হয় আমরা কোনো ধরনের কঠোর কর্মসূচিতে যাবো না। যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে আমরা রবিবার হচ্ছে আমরা আসলে রাজপথে অবস্থান কর্মসূচি এবং অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতিতে যাবো। তো সেই উদ্দেশ্যে আসলে আজকে আসা। ডাক্তাররা সারা বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে সরকারি ডাক্তার থাকে 1 জন বা 2 জন, তার বিপরীতে আমরা বেসরকারি ডাক্তার থাকি 50 জন। পুরো হাসপাতালটা রান করি আমরা বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা পাস করার পর আমাদের 5 বছরের ট্রেনিং টাইমটা পুরোপুরি হাসপাতালে সামাই দিই, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে 25,000 টাকা ভাতা দেওয়া হয়। আপনারাই বলেন আপনাদের দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশে 25,000 টাকায় কারো কি চলা সম্ভব? আমরা সবাই 30 আমাদের বয়স, আমাদের পরিবার আছে, মা বাবা আছে, আমাদের সন্তানেরা আছে, স্ত্রী আছে। এই টাকায় আমাদের কোনোভাবেই চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি। ফ্যাসিস্টের আমলে আমাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়েছিল, তারপরও আমাদের তখন 5,000 টাকা একটা ভাতা বাড়ানো হয়, কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন বাহানায় বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদেরকে বারবার জমিয়ে রাখা হয়েছে। ফ্যাসিস্টের আমলে আমাদের শিক্ষক সামন্ত স্যার যখন দায়িত্ব নিয়েছিল, স্যারকে সম্মান করে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম। স্যার আমাদের আশা ভেঙে দিয়েছেন, তখন ফ্যাসিস্টের দোষর হয়ে স্যার আমাদের ভাতা বাড়াননি। এবার যখন আমরা রক্ত জড়িয়ে ফ্যাসিস্ট পতন ঘটিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ঘর আমাদের রক্তের উপর দাঁড়ানো, তাদের কাছে আমরা দাবি চেয়েছি। দেশের 5টা মৌলিক দাবির একটি হলো স্বাস্থ্য। এই স্বাস্থ্য খাতে যদি আমি ব্যয় করতে না পারি আমার দেশ কিসের? কিন্তু বারবার আমরা কেউ চাই না ডাক্তাররা রোগী ফেলে রাস্তায় নামুক।